আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা সাধারণ গণিতের বৃত্তের 8.2 থেকে অর্থাৎ 8.2 যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো যদি প্রুফ করতে চাই তাহলে এই সংজ্ঞাগুলো জানা খুব জরুরি। আমি এর আগে 8.1-এও এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বিভিন্ন সংজ্ঞা নিয়ে কথা বলেছিলাম, এবং একটা ব্যাপার কি তোমরা দেখবা যে তোমাদেরকে যদি বলা হয় যে বৃত্তের সংজ্ঞা দাও, একটু চিন্তা করো, বৃত্তের সংজ্ঞাটা চিন্তা করো। তোমরা একটা বৃত্তের শেপ তৈরি করতে পারবা, এখানে সুন্দর করে একটা বৃত্ত এঁকে বলতে পারবে এটা একটা বৃত্ত, বাট সংজ্ঞাটা কি আসলে? সংজ্ঞাটা দিতে হবে। তো এটা কিভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি এর আগের ভিডিওগুলোতেও। যখন তোমরা পড়বে এখানেও যে সংজ্ঞাগুলো আছে যেমন বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, প্রত্যেকটাই তোমরা চেনো, অনুবন্ধী চাপ প্রত্যেকটাই তোমরা চেনো। বাট যদি সংজ্ঞা দিতে বলি তখন একটু হোঁচট খাবে, এটা আমিও খেয়েছিলাম। তো এই ব্যাপারগুলো নিয়ে যেন তোমার সংজ্ঞাটা দিতে পারো খুব ভালো করে, সেই জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি। প্রথমে দেখো বৃত্তচাপ, বৃত্তের সংজ্ঞা আমি দিয়েছি সেটা আর বলছি না। বৃত্তচাপ কী জিনিস? পরিধির ওপরের কোনো দুইটা বিন্দু যখন কোনো একটা বৃত্তকে দুইটা অংশে ভাগ করে ফেলে বা অনেকগুলো অংশ ভাগ করে ফেলে তখন সেই অংশগুলোকে আমরা চাপ বলি, বৃত্তের চাপ বলি। অর্থাৎ পরিধির যে কোনো অংশকে আমরা চাপ বলি। ব্যাপারটা কেমন যে সাপোজ এটা একটা বৃত্ত, ওকে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এই বিন্দু দেখো এই একটা অংশকে ভাগ করে ফেলেছে। আবার সাপোজ এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে এটা ভাগ করে ফেলেছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তাহলে এই প্রত্যেকটাকে আমরা কী নামে ডাকবো? একটা করে বৃত্তের চাপ নামে ডাকবো। অর্থাৎ পরিধির উপরস্থ বৃত্তের যে কোনো অংশকেই আমরা চাপ বলে ডাকি। এটা হলো বৃত্তচাপ। এখন কথা হচ্ছে যে উপচাপ কাকে বলে? পরিধির ওপর যে কোনো দুইটা বিন্দু যদি বৃত্তকে অসমান দুইটা অংশে ভাগ করে, যেমন এটা হচ্ছে আমার বৃত্ত, রাইট, আর এটা হচ্ছে আমার কি পরিধি। পরিধির ওপরের সাপোজ এ একটা বিন্দু, এ একটা বিন্দু, কয়টা উপচাপ তৈরি হয়েছে? কয়টা চাপ তৈরি হয়েছে? কয়টা চাপ তৈরি হয়েছে? দুইটা। এই দিকে একটা চাপ তৈরি হয়েছে, এই দিকে একটা চাপ তৈরি হয়েছে। দুইটা চাপ কি সমান? না, অসমান। তাহলে এই ছোট চাপটাকে বলবো আমরা উপচাপ। তোমরা জানো ছোটটাকে উপচাপ বলে, আর বড়টাকে বলবো আমরা অধিচাপ। পরিধির ওপরের যে কোনো দুইটা বিন্দু, পরিধির ওপরের এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু যদি বৃত্তটাকে দুইটা অসমান অংশে ভাগ করে দেয়, এই অংশটা ছোট, এই অংশটা বড়, তাহলে ওই ছোট অংশটাকে বলি আমরা উপচাপ, বড় অংশটাকে বলি আমরা অধিচাপ। এটা একটা। তারপর অনুবন্ধী চাপের ক্ষেত্রে বলা হচ্ছে বৃত্তের চাপগুলোর প্রান্তবিন্দু যদি একই হয় তখন ওই দুইটা চাপকে পরস্পরের অনুবন্ধী চাপ বলা হয়। কি বলতে চাচ্ছি আমি আসলে একটু ভালো করে দেখো, যে সাপোজ এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, খেয়াল করো তো এই চাপের প্রান্তবিন্দু কোনটা? এটা এবং এটা। আবার এই চাপেরও প্রান্তবিন্দু কোনটা? এটা এবং এটা। সুতরাং এই দুইটা উপচাপ, এই দুইটা চাপকে আমরা কি চাপ বলতে পারি? অনুবন্ধী চাপ বলতে পারি। দুইটা চাপের প্রান্তবিন্দু যদি সেম হয়, এই চাপেরও প্রান্তবিন্দু যা, আবার এই চাপেরও প্রান্তবিন্দু তাই, তাহলে এরা পরস্পরের অনুবন্ধী চাপ। ওকে, তো দুইটা অনুবন্ধী চাপ নিয়ে মূলত কী হয়? একটা বৃত্তের তৈরি হয়, এটা আমরা সাধারণভাবে বলতেই পারি। ওকে, তারপর বলা হচ্ছে যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। কোনো একটা চাপ পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলি আমরা মূলত বৃত্তস্থ কোণ। এটা একটা বৃত্ত, সাপোজ এটা একটা চাপ, এটা একটা চাপ। তাহলে এই চাপ পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করছে, এই যে এই কোণটুকু আমরা কি বলছি? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ ধরতে তোমাদের খুব সমস্যা হয়। তোমরা শুধু খেয়াল রাখবা যে এটা যদি চাপ হয়, রাইট, তাহলে কোণের এক বাহু এখান থেকে শুরু হবে এবং আর এক বাহু ওখানে গিয়ে
শেষ হবে। এইরকম আসলে ব্যাপারটা। তো এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর এটা যদি আমাদের কেন্দ্র হয় তাহলে চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, দেখো এখান থেকে শুরু হয়ে এখানে একটা চাপের এক মাথা থেকে শুরু হয়ে আর এক মাথায় গিয়ে শেষ হবে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। কোনো একটা চাপ পরিধির সাথে এটা পরিধি না, পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোনো একটা চাপ কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং এটা এভাবেই তোমরা শেখো যে এক চাপের এক মাথা থেকে শুরু হবে, এক বিন্দু থেকে এক প্রান্ত থেকে শুরু হবে এবং আর এক প্রান্তে গিয়ে শেষ হবে। এই ছিল মূলত বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। তারপরেরগুলো তোমরা পারো যে বাহু 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 উপপাদ্য, অর্থাৎ যদি কোনো দুইটা ত্রিভুজের তিনটা বাহুই সমান হয় তাহলে ত্রিভুজটা সর্বসম হবে। একটা ত্রিভুজ যদি তিনটা বাহুই সমান হয় তাহলে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপরে সমপতিত হবে। এটাই বলছে তারা যে দুইটা ত্রিভুজের যদি তিনটা বাহুই সমান হয় তখন সমপতিত হবে, সর্বসম হবে। বাহু কোণ বাহু, দুইটা ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয় তখনও ত্রিভুজ দুটা সর্বসম হবে। কোণ বাহু কোণ, দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান হয়, সাপোজ যদি এরকম একটা ত্রিভুজ থাকে, যদি দেখা যায় যে এই কোণ আর এই কোণ সমান, এটারও এই কোণ আর এই কোণ সমান আর এই বাহুটা সমান, তাহলে কি হবে? ত্রিভুজটা হবে সর্বসম। অর্থাৎ কোনো দুইটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু যদি সমান হয় তখন ত্রিভুজটা সর্বসম হবে। আসলে আমার মনে হয় এগুলো তোমরা জানো। এখানে একটু এটা বোঝার ব্যাপার যে রৈখিক যুগল কোণ, একটা সরলরেখা যখন আর একটা সরলরেখাকে ছেদ করে তখন যে দুইটা কোণ উৎপন্ন হয় তখন সেই দুইটা কোণকে আমরা বলি রৈখিক যুগল কোণ। সাপোজ এই একটা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণগুলোকে আমরা কি বলবো? রৈখিক যুগল কোণ। এখন কথা হচ্ছে যদি রৈখিক যুগল কোণের মধ্যে একটার মান 90 ডিগ্রি হয় তাহলে অন্যটার মানও 90 ডিগ্রি হবে। এটা খুবই স্বাভাবিক, কারণ রৈখিক যুগল কোণ আসলে হয় কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 180-র মধ্যে যদি একটা 90 অলরেডি হয়ে যায় তো আর একটা 90 হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, রাইট? সুতরাং রৈখিক যুগল কোণের মধ্যে যদি একটা কোণের মান 90 ডিগ্রি হয় ডেফিনেটলি আর একটাও 90 ডিগ্রি হবে। ওকে, এরপর হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য মানে কি আসলে? সাপোজ এটা একটা ত্রিভুজ, অতিভুজ কখন আসে? যখন সমকোণী ত্রিভুজ আসে, রাইট? আবার এটা একটা ত্রিভুজ। অতিভুজ বাহু মানে কি? এই বাহু, এই অতিভুজ আর এই অতিভুজ যদি সমান হয় আর এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। এটা আসলে কার মতো? এটা আসলে বাহু কোণ বাহুর মতো, কারণ এই কোণ আর এই কোণ তো অলরেডি আমাদের সমান হয়েই আছে। তাহলে এখন কাজটা কি? দুইটা বাহু সমান করে দেওয়া আমাদের কাজ। সেটাই বলছে যে অতিভুজ আর বাহু যদি সমান হয়, অতিভুজ কখন আসবে? যখন সমকোণী ত্রিভুজ আসবে। সমকোণী ত্রিভুজ আসবে মতলব দুইটা কোণের মান 90 ডিগ্রি অলরেডি হয়ে আছে আর বাকি দুইটা বাহু, দ্যাট মিনস দুইটা বাহু আর একটা কোণ সমান হলে ত্রিভুজটা সর্বসম হয় একরকম। মানে অতিভুজ বলে আসলে তারা ইন্ডিকেট করেই দিয়েছে যে সমকোণী ত্রিভুজ, দ্যাট মিনস দুইটা ত্রিভুজের একটা করে কোণ সমানই আছে। ওকে, তারপর হচ্ছে সমবৃত্ত বিন্দু। অনেকগুলো বিন্দু যখন একই বৃত্তের পরিধির ওপরে অবস্থান করে তখন সেটাকে বলা হয় সমবৃত্ত বিন্দু, অর্থাৎ একই বৃত্তের ওপরে বিন্দু। এটা যদি আমার একটা বৃত্ত হয় তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি নামে ডাকবো? সমবৃত্ত বিন্দু নামে ডাকবো। যখনই বলবে যে এরা সমবৃত্ত বিন্দু, তুমি সাথে সাথে বুঝে যাবা সেই বিন্দুগুলো একই বৃত্তের ওপরেই অবস্থান করছে এবং ওই বিন্দুগুলোতে যদি আমরা রেখা টানি তাহলে প্রত্যেকটার মান হবে সমান, কারণ তারা হয়ে যাবে ব্যাসার্ধ যদি কেন্দ্র থেকে টানা হয়। ওকে, তারপর হচ্ছে কোণ কর্তৃক খণ্ডিত চাপ। কোণ কর্তৃক খণ্ডিত চাপ মানে কি? সাপোজ এটা একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এই যে এটা একটা কোণ, রাইট? এটা কি একটা কোণ। এই কোণ কি করলো? একটা চাপ তৈরি করলো। কোণ কর্তৃক খণ্ডিত চাপ, এটা আমি কেন বলছি? কারণ এখানে বেশ কিছু কথা বলা যায়। যেমন কোণ কর্তৃক যে চাপটা উৎপন্ন হবে এই চাপের প্রান্তবিন্দু
বাহুতে অবস্থান করবে। তো যখনই তোমাকে বলবে যে কোন কর্তৃক খণ্ডিত চাপ, যার অর্থ এটা দাঁড়িয়ে যাবে যে এই বাহুটার এই চাপটার প্রান্তবিন্দুটা বাহুর ওপরে অবস্থান করবে এবং ওই চাপের মধ্যে যতগুলো বিন্দু থাকবে সবগুলো এই কোণের অন্তর্ভুক্ত হবে, কোণের মাঝখানেই অবস্থান করবে। এই চাপের মধ্যে যতগুলো বিন্দু আছে সবগুলো এই কোণের ভেতরেই অবস্থান করবে। এই ব্যাপারগুলো আসলে তো এগুলো এমসিকিউ এর জন্য একটু আলাদা ধরনের কথা, সেই জন্য তোমাদেরকে জানালাম। যদি বলে কোন কর্তৃক খণ্ডিত চাপ, তাহলে এগুলো বুঝে যাবা যে ওই চাপের মধ্যে যতগুলো বিন্দু থাকবে সবগুলো ওই কোণের মধ্যে অবস্থান করবে এবং ওই চাপের প্রান্তবিন্দু বাহুতে অবস্থান করবে, অর্থাৎ ওই বাহুরই শেষ বিন্দু আর ওই চাপের শেষ বিন্দুটা সেম। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।